প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব পোশাক খাত নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বিজিএমই এর সহসভাপতি জনাব মোহাম্মদ নাসির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হেলাল উদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব মোহাম্মদ নাসির, আপনাকে যেই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চাই যে 5 মাস হয়ে গেল, জুলাই থেকে নভেম্বর। আমরা দেখেছি যে পোশাক খাতের গ্রোথ প্রায় 6.5% মতো। তো এই 5 মাস আসলে কেমন গেল? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই মাসে আমাদের একটা ঈদ ছিল, জুলাই মাসে আমাদের মাইনাস গ্রোথ ছিল, আবার অগাস্ট মাসে 20% গ্রোথ হয়েছে, আবার সেপ্টেম্বরে আরেকটা ঈদ ছিল যার কারণে সেখানে আবার মাইনাস গ্রোথ হয়েছে। অক্টোবরে এসে সেটা আবার 19% গ্রোথ হয়েছে, আর নভেম্বরে এসে গ্রোথটা আবার কমে গেছে। কিন্তু সব মিলিয়ে 5 মাসের গ্রোথ যদি অ্যানালাইসিস করা হয় 6.39% আমাদের গ্রোথ হয়েছে, যেটা আমরা যে টার্গেট নিয়েছি, যে ভিশন আমরা ফিক্স করেছি 2021 সালের জন্য, সেখান থেকে অনেক পিছনে আমি মনে করি। তারপরেও বলবো এটা যেহেতু 5 মাস, এখনও কিন্তু আমাদের 7 মাস হাতে আছে। এন্ড অফ দ্য ইয়ার আমাদের গ্রোথটা গিয়ে যদি 10-12% গিয়ে দাঁড়ায়, যেহেতু গত বছরও এরকম কিন্তু ছিল, শেষে গিয়ে কিন্তু আমাদের গ্রোথটা 10% হয়েছে। সুতরাং আমরা আশা করব সামনের দিনগুলোতে আমাদের গ্রোথটা আরও বেশি হবে এবং আমাদের বায়াররা যেহেতু আস্থা ফিরে এসছে, এখন অনেকগুলো ফ্যাক্টরি অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ইন্সপেকশন রিমিডিয়েশনের ফলে ফ্যাক্টরিগুলো কিন্তু আপ টু দ্য মান, নিরাপদ, ঝুঁকিমুক্ত হয়েছে এবং বায়াররা অনেক বেশি আস্থাশীল। সেই ক্ষেত্রে আমি মনে করি সামনের দিনগুলোতে আমাদের অর্ডারগুলো আরও বেশি আসবে এবং চায়নাতে যে পরিমাণ আপনার অর্ডার ছিল, চায়নাতে কিন্তু হাইটেকে যাওয়াতে কিছু কিছু অর্ডার হয়তো আমাদের এই দেশের, বাংলাদেশের দিকে ডাইভার্ট করে আসবে। সুতরাং আমরা আশা করি আমরা যে টার্গেট ফিক্স করেছি $50 বিলিয়ন আমরা পৌঁছানোর জন্য, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করতে হয়, আমাদের যে অবকাঠামোগত যে সমস্যাগুলি আছে সেগুলি যদি আমরা নিশ্চয়ই, কিন্তু এই বছরে যে 30 বিলিয়নের যে আপনার টার্গেট সরকার দিয়েছে আপনাদের, তো সেটি অর্জনের ক্ষেত্রে এই 5 মাসে আমরা যেটি দেখলাম, সেটি কি আশাব্যঞ্জক বলা যায়? না, এই 5 মাসের চিত্র দিয়ে কিন্তু আশাব্যঞ্জক বলা যাবে না, কিন্তু যদি এন্ড অফ দ্য ইয়ার আপনি দেখেন তখন বলা যাবে আসলে আমরা আমাদের যে টার্গেটটা আছে সেটা আমরা ফুলফিল করতে পারবো কিনা। ক্রিসমাসের যে অর্ডারগুলো আপনারা পেয়ে থাকেন, সেটি কি না, ক্রিসমাসের অর্ডার তো অনেক আগে চলে গেছে, এখন তো ওরা সেলে আছে। ক্রিসমাস তো এই 25 ডিসেম্বর শুরু হবে। ক্রিসমাসের অর্ডার নিয়ে এখন আর না, এখন নতুন সিজনের অর্ডারগুলো আসা শুরু হবে। তো বছরের শেষে গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের এই টার্গেট যেটা, আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারবো কিনা। গত বছর কিন্তু আমাদের যে টার্গেট ছিল 27 বিলিয়ন, সেখানে কিন্তু আমরা $28 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি। তো এন্ড অফ দ্য ইয়ার আমরা বুঝতে পারবো আমাদের অবস্থানটা কোথায় দাঁড়ালো। জি, জনাব হেলাল উদ্দিন, আপনি আসলে কি মনে করছেন যে গার্মেন্টস সেক্টরটা হঠাৎ করেই আমরা কয়েক বছর আমরা দেখেছি যে একটা ধিমে তালে চলছে, গ্রোথ আমরা সেইভাবে হচ্ছে না, তো এটার পেছনে আসলে কারণগুলো, অনেক কারণই আছে, মানে এখন আসলে কি পরিস্থিতি আপনার কি মনে হয়? ধন্যবাদ। গ্রোথ হচ্ছে না বোধহয় ঠিক না, গ্রোথ হচ্ছে কিন্তু সেটা আশা অনুযায়ী হচ্ছে না। এবং সবসময় যেটা হয় যে টার্গেটটা থাকে, অনেক সময় টার্গেটটা একটু বেশি ধরা হয়, এই জন্য যে একটা যদি আপনার উপরে টার্গেট না থাকে তাহলে তো চেষ্টাটা সেরকম থাকবে না। আপনি যদি আরএমজির সেক্টরের গ্রোথ দেখেন, তাহলে ওই তাজরিন ফ্যাশনের মানে যে ঘটনা, তারপরে আপনার রানা প্লাজার ঘটনা, তারপরে আপনি যদি আমাদের হলি আর্টিসানের যে ঘটনা, সেগুলিকে যদি দেখেন, তো ওই ঘটনাগুলোর পরে কিন্তু আমরা একটু আটকে উঠেছিলাম যে বৈশ্বিক বাজারে হয়তো আমাদের যে অ্যাক্সেসটা আছে এবং আমরা যেভাবে এক্সপান্ড করছি, হয়তো এখানে একটু গতি আপনার কমে যাবে। অথবা আপনার হলি আর্টিসানের পরে কিন্তু অনেকে ভেবেছিল যে মাস উইথড্রল হয় কিনা, কোনোটাই কিন্তু হয় নাই। এবং মনে রাখতে হবে যে আমাদের এই গার্মেন্টস সেক্টরের এক্সপোর্ট, এই বৈশ্বিক যে আপনার বৈশ্বিক অর্থনীতির যে গতিবিধি, আজকে আপনার ইউরোপের যে ব্রেক্সিট হয়েছে কিংবা ইউএস ইলেকশন, এগুলো হয়তো অনেকগুলো হয়তো প্রভাব আসে পড়ে না এখনও। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডিসপাইট এভরিথিং আমাদের কিন্তু এই আরএমজির এক্সপোর্টের গ্রোথটা হচ্ছে। এখন সেই গ্রোথটার ক্ষেত্রে আপনার যদি আপনার এই বছরের টার্গেট চিন্তা করেন, তাহলে আপনার যে কোনো একটা ইয়ারের মধ্যে কিন্তু আপনার সিজনাল ফ্লাকচুয়েশন থাকে, মান্থ টু মান্থ ভেরিয়েশন থাকে, ফলে একটা ইয়ার হয়তো কমপ্লিট হলে বোঝা যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের মার্কেট থেকে শুরু করে অন্যান্য মার্কেটে
যখন আমরা দেখি যে কোনো একটা মার্কেটে হয়তো সেরকম গ্রোথ নাই, তার থেকে বেশি হয়তো আমাদের গ্রোথ, তার মানে কি আপনার একটা মার্কেটে যদি 3% গ্রোথ হয় আপনার ডিমান্ডের, আর সেখানে আমাদের গ্রোথ যদি 6% হয়, তার মানে 7% হয়, তার মানে আমরা অন্য কারো কোটা কেটে নিয়ে আসছি বা অন্য কারো এক্সপোর্ট থেকে আমরা কেটে আমাদের এখানে নিয়ে আসছি। তো এই ধরনের আপনার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আরএমজি সেক্টর মানে ওই প্রফেশনালি কিন্তু ভালো করছে। এখন টার্গেট একটা আমাদের $50 বিলিয়ন করতে হবে আপনার 2021 সালের মধ্যে, তার জন্য আপনার 12% প্রবৃদ্ধি থাকতে হবে, ঠিক আছে? এবং সেটা এখনই কিন্তু হুচুক খেয়ে গেছে আমরা বলতে পারছি না, কারণ বৈশ্বিক যে আপনার মানে ডাইনামিক্স, সেখানে আপনি চায়না যে লোয়ার এন্ডে আপনার একটু সরে পড়তেছে, সেখানে আপনার আমাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন বৈশ্বিক লেভেলে যে সুযোগ তৈরি হচ্ছে সেটা হলেই যে আমাদের এখানে চলে আসবে তা না, সেটাকে আমরা যদি কাজে লাগাইতে চাই তাহলে আমাদের দক্ষতা বাড়াইতে হবে। একটা বিষয় যে আমরা 4.5% মতো প্রবৃদ্ধি আমরা করছি, তারপর আমরা খুশি হতে পারছি না। তার মানে কি এটা কি আসলে অতিমাত্রায় পোশাক খাতের উপর অর্থনীতি নির্ভরশীল বলেই কি এরকম হচ্ছে কিনা? না, একটা তো অর্থনীতি নির্ভরশীলতা তো অন্য জায়গায়, হ্যাঁ, ওভারঅল আপনার মনে করেন যে আর এক্সপোর্ট গ্রোথ যেটা একটা টার্গেট আমাদের আছে, তার মধ্যে হয়তো 81-82% আপনার আরএমজি দিয়ে আসে। তো সেই হিসেবে আপনার এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্স মানে আপনার আরএমজির উপর ডিপেন্ডেন্স। সেজন্য একটা কথা আছে যে আমরা কীভাবে ডাইভার্সিফাই করতে পারি, অন্যান্য সেক্টর কেন ভালো করছে না বা কীভাবে ভালো করানো যায়, সেগুলো তো একটা আছেই। কিন্তু আপনার এখানে যেটা মনে রাখতে হবে যে আপনি দেখেন এই যে বৈশ্বিক আপনার জ্বালানি তেলের দাম যে ফল করছে, তার প্রভাব কিন্তু আপনার আমাদের যে রেমিটেন্স সেখানে পড়েছে। নানাবিধ মানে ডেভেলপমেন্টের পরেও মানে বৈশ্বিক খাতে, তারপরেও আমরা দেখছি যে আমাদের আরএমজি কিন্তু ভালো করছে। ভালো করছে বলতে ওই যে 12%-এর টার্গেট, সেই টার্গেট হয়তো রিচ করতে পারে না, এবং এই বছরই রিচ করতে পারবে না আমরা এখন বলতে পারছি না, যদি কাছাকাছি চলে যায়। আর যেটা বললাম যে আপনার সিজনাল বিষয় থাকে, সেসব এখনই বলা যাবে না যে আমরা কতটুকু করতে পারছি। তো সেদিক থেকে আমি মনে করি যে আরএমজির অবস্থা আমি বলবো যে এটা হেলদি। অন্যদিকে আপনার মনে রাখতে হবে যে তাজরিনের ঘটনা বা রানা প্লাজার ঘটনা, এগুলোর পরে আপনার কমপ্লায়েন্স নিয়ে যে আপনার যেই চাপ তৈরি হয়েছিল, এবং কমপ্লায়েন্স আপনার একটা জিনিস খেয়াল করবেন যে কমপ্লায়েন্স আপনার শো করতে একটা মালিকের সমস্যা কোথায়। যদি কমপ্লায়েন্সটা আপনার ফ্রি অফ কস্ট আসতো কোনো সমস্যা ছিল না, সবাই কমপ্লায়েন্স দেখাতো। কিন্তু এই কর্মপরিবেশ ঠিক করতে গেলে আপনার খরচের বিষয় আছে, খরচ বেড়ে যাবে, এবং খরচ বেড়ে গেলে সেই বাড়তি খরচের জন্য তারা কিন্তু আপনার প্রাইসের মধ্যে অ্যাড করে দিবে না যে ঠিক আছে দাম বাড়াই দিচ্ছি 5%, যেহেতু খরচ 5% বেড়ে যাচ্ছে। ফলে যখনই আপনার খরচটা বেড়ে যায় তখন বৈশ্বিক লেভেলে কিন্তু আমাদের যারা কম্পিটিটর আছে তাদের কাছে কিন্তু আমরা পিছিয়ে যাই, সেই জন্য কিন্তু একটা প্রেশার আছে। এখন সেই কর্মপরিবেশের যে চাপ, সেই চাপটা কাটিয়ে ওঠে, এবং আপনি দেখবেন যে আপনার এই গ্রিন আপনার ফ্যাক্টরি যেগুলো, সেগুলো আপনি দেখছেন যে সেদিকে কিন্তু খাপ খাইতে হচ্ছে, এবং এটার ইনিশিয়ালি কিন্তু একটা চাপ আছে আপনার যে একটা সেটআপ তৈরি করতে হয়, তার জন্য একটা হিউজ কস্ট আছে। তো সেগুলো করেও কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু সার্ভাইভ করছে ভালোভাবে আমি মনে করি এখনও, এবং এখন আমরা দেখছি যে এই সেক্টরটা মানে সাস্টেন করা না, বরং এক্সপানশনের দিক থেকে আমরা চিন্তা করছি। সেই থেকে আমি মনে করি যে হতাশা প্রকাশ করার কোনো কিছু দেখছি কারণ নেই। মোহাম্মদ নাসির, আপনি আসলে কি মনে করেন যে এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা কতদূর এগিয়ে যাচ্ছি, এই বিষয়টি খুব সংক্ষেপে বলবেন, আমরা পরবর্তীতে আবার আমরা কতদূর, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ইউএসজিবিসি রেট অনুযায়ী সারা বিশ্বে যে 10টা গ্রিন ফ্যাক্টরি যদি ধরা হয়, তার মধ্যে 4টাই কিন্তু বাংলাদেশে। তাহলে সেখান থেকে বোঝা যায় আমরা কতদূর এগিয়ে যাচ্ছি। এবং আপনার পৃথিবীর কোনো জায়গায় কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স নাই, একমাত্র বাংলাদেশে অ্যাকর্ড অ্যালায়েন্স কাজ করছে, ইন্সপেকশন করছে, রিমিডিয়েশন করছে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে আসলে আমাদের বেশ এই এক বছরে খুব ভালো অগ্রগতি হয়েছে। হ্যাঁ, অগ্রগতি হয়েছে, আমি সেটাই বলছি। সেটি আমি আবারও আপনার জনাব মোহাম্মদ নাসির, আপনি যেটি বলছিলেন যে আমাদের ফ্যাক্টরি এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা কতদূর এগিয়েছি আসলে। আমরা তো মনে করি অনেক দূর এগিয়ে গেছি। আজকে বাংলাদেশের পোশাক শিল্প কিন্তু বিশ্বের মধ্যে রোল মডেল। বিশ্বের কোথাও কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স দ্বারা ইন্সপেকশন করে ফ্যাক্টরিগুলোকে রিনোভেট করার কোনো নজির নাই। আমরাই বাংলাদেশে সেই নজিরটা স্থাপন করেছি। আশা করি 2018 জুনের মধ্যে আমাদের সবগুলো ফ্যাক্টরি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হবে। পাশাপাশি আমরা বিশ্বের যেখানে যাচ্ছি সবাই আমাদের এই কার্যক্রমকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনি দেখেন এরকম চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের পোশাক শিল্পে আমরা অতীতেও নিয়েছি।
যখন একটা চ্যালেঞ্জ আসলো 1995 সালে আপনার চাইল্ড লেবার এলিমিনেশন, অত্যন্ত সাকসেসফুলি কিন্তু বাংলাদেশ সেখানেও এই চাইল্ড লেবার এলিমিনেশন করে নাই, তাদেরকে আবার স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পোশাক শিল্প আজকে বিশ্বব্যাপী সমাদৃত। 130টা দেশে আজকে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড এই স্লোগান নিয়ে কিন্তু আমরা এক্সপোর্ট করি। আমরা চাই আমরা বিশ্বের পোশাক মার্কেটের সাইজ হলো বর্তমানে $445 বিলিয়ন, তার মাত্র 5.90% আমরা এক্সপোর্ট করি। ফার্স্ট এক্সপোর্ট করে হলো চায়না, তাদের শেয়ারের পরিমাণ হলো 39%, আর আমাদের এক্সপোর্টের পরিমাণ আমরা সেকেন্ড লার্জেস্ট, যদিও আমরা 5.90% আমরা এক্সপোর্ট করি। সেখানে বিশাল একটা সুযোগ রয়েছে আমাদের এক্সপোর্টটা বাড়ানোর জন্য। আমরা আশা করব ধীরে ধীরে আমাদের ইয়াং ট্যালেন্টেড এবং ভাইব্রেন্ট যে ওয়ার্কফোর্স আছে তাদেরকে আমরা স্কিল করে যদি আমরা এই সেক্টরকে আগামী দিনে যেভাবে সরকারের নীতি সহায়তা এবং দিক নির্দেশনা, আমাদের এন্টারপ্রেনারদের দক্ষতা এবং শ্রমিকদের এই যে দক্ষতা অর্জন করেছে সেটা দিয়ে আমরা এই সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা 24 এপ্রিল 2013 আমাদের পোশাক শিল্পের জন্য একটা বিশাল ক্ষত সৃষ্টি হয়েছিল রানা প্লাজার দুর্ঘটনার পরবর্তী সময়ে। সেখান থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আবার কিন্তু আমরা বিশ্বের কাছে আমরা যে সক্ষম একটা পোশাক শিল্প রপ্তানি করতে, এবং আমাদের কমিটমেন্ট, আমাদের কোয়ালিটি, আমাদের অন টাইম ডেলিভারি সব কিছু আজকে বিশ্বব্যাপী সমাদৃত। গত সপ্তাহে আমি জার্মানিতে সাস্টেনেবল টেক্সটাইল একটা কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আইএলওর ডেপুটি ডাইরেক্টর জেনারেল মিস্টার হংবো ছিল, সে খুব অ্যাপ্রিসিয়েট করলো। আজকেও বাংলাদেশে আইএলওর ডাইরেক্টর জেনারেল মিস্টার গাই রাইডার আসছে, কালকে আপনার একটা হবে, স্কিল সামিট হবে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। আমরা আমাদের ধীরে ধীরে আমরা যেখানে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আমাদের কিছু কিছু ছোটোখাটো যেই সীমাবদ্ধতাগুলো রয়েছে, অবকাঠামোগত গ্যাসের একটা বিশাল সমস্যা আমরা ফেস করছি, আপনার কিছু লোড বৃদ্ধি করার জন্য, কিছু ট্রান্সফার করার জন্য এই কাজগুলো যদি আমরা করতে পারি। ইলেকট্রিসিটিতে কিন্তু অভূতপূর্ণ আপনার সাফল্য অর্জন হয়েছে, যেটা 2009 সালে ছিল 3400 মেগাওয়াট, সেখানে আজকে 15,000 মেগাওয়াট আমরা জেনারেট করার সক্ষমতা বাংলাদেশে অর্জন করেছে। এটা কিন্তু অনেক দূর আমাদেরকে হেল্প করেছে এই পোশাক শিল্পের শিল্পায়নের ক্ষেত্রে। সুতরাং আমাদের যে পোর্টের আপনি দেখেন আজকে যদি $28 বিলিয়ন গত বছর যদি আমরা এক্সপোর্ট করে থাকি, আমরা যে টার্গেট করেছি $50 বিলিয়ন, সেই $50 বিলিয়ন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যদি আপনার হ্যান্ডেল করতে হয়, পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে, ইকুইপমেন্ট বাড়াতে হবে, সেই জায়গাগুলিতে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ডক্টর মোহাম্মদ হেলাল, আপনি আসলে কি বলবেন যে উনি যেটি বললো যে চায়নার সাথে আমাদের যেই গ্যাপটা এক্সপোর্টের ক্ষেত্রে বিশেষ গার্মেন্টস সেক্টরে সেটি আসলে অনেক, হ্যাঁ, আমরা মাত্র 5% আমরা যে টোটাল মার্কেটের আমাদের কন্ট্রিবিউশন। তো আসলে আমাদের চায়না তো একটা বিশাল দেশ, তাদের অর্থনৈতিক সক্ষমতাও অনেক বেশি। আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে সে তুলনায় কি আমরা যেই ক্যাপাসিটি আমাদের আছে সেই অনুযায়ী কি আমরা উৎপাদনে যেতে পারছি, কি আমরা সেই অনুযায়ী কি এক্সপোর্ট করতে পারছি, কি আরও বেশি সম্ভাবনা আমাদের আছে? না, একটা তো আপনার আমরা যেটুকু করেছি সম্ভাবনার থেকে কম, এর থেকে বেশি সবসময়ই। এখন সম্ভাবনার কতটুকু কাজে লাগাইতে পেরেছে বা কতটুকু লাগাইতে পারবো, এখন এই সম্ভাবনাটা কিন্তু আপনার ধরুন বৈশ্বিক লেভেলে আমাদের সম্ভাবনা হয়তো গত কয়েক বছর ধরে দেখছি যে এই খাতের আরএমজি খাতের বাড়ছে। বৈশ্বিক লেভেলে শুধু আরএমজি খাত না, বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা অনেক বাড়ছে, কারণ ওই আপনার পপুলেশনের দিক থেকে আমাদের ইয়াং জনশক্তি যেহেতু অনেক বড় অন্য অনেক দেশের তুলনায়, যেখানে হয়তো অনেক দেশের পপুলেশন গ্রোথ খুব নেগেটিভ, তো সেই জায়গাগুলোতে আপনার আমাদের সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি দেখবেন যে বৈশ্বিক লেভেলে আপনার বিভিন্ন পূর্বাভাস সংস্থা যখন বাংলাদেশকে নিয়ে আপনার তারা পূর্বাভাস দেয়, সেখানে কিন্তু অনেক উপরে বাংলাদেশ যাবে সেটা মনে করে। তো সেটা যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াং যে জনশক্তি এবং পাশাপাশি কিন্তু আপনার আমাদের ব্র্যান্ডিং কিন্তু আপনার আরএমজি দিয়ে হচ্ছে, সেই সেক্টরের গ্রোথ, এবং তার সাথে আপনার যদি একটুখানি এখন একটু স্লো হয়ে গেছে আপনার আমাদের রেমিটেন্সের ফ্লো সেগুলো আছে। এখন উনি যে কথাটা বললেন যে এক্সপানশনের দিক থেকে, আপনি খেয়াল করেন বিদেশের যে আপনার ক্রেতা, তারা কি এখানে চ্যারিটি করতে আসে? মাঝে মাঝে তাদের কথায় মনে হয় কি তারা এখানে আসছে, এখানে এসে দেখছে যে হ্যাঁ চাইল্ড লেবার আছে, এখানে দেখছে এই আছে সেই আছে, কিন্তু তারা কিন্তু তার জন্য পে করছে না। এবং মনে রাখতে হবে তারাও কিন্তু আপনারা দেখবেন যে ওয়ালমার্টের একজন বা কেমার্টের একজন, তিনিও কিন্তু আপনার তার দেশে কিন্তু কম্পিটিশনে আছেন এবং তিনি চান সস্তায় কিনে তার কাস্টমারকে সস্তায় দেওয়ার জন্য।
তো উনি যে সস্তায় কিনতে চান, উনি যে দাম কম দেন, তাহলে কম দামে যখন এখান থেকে আপনার মানে সেল করা হবে, তখন এই যে শ্রমিককে পে করতে হবে বা অন্যান্য যারা আপনার রিলেটেড তাদেরকে তো পেমেন্টটা কমই দিতে হবে। তো তারা কিন্তু সেই বাস্তবতা কিন্তু তাদের উপর নেন না, না নিয়ে বরং তারা চাপিয়ে দেন কিছু আপনার কমপ্লায়েন্স ইস্যু। এরপর আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে এই বায়ারদের দিক থেকে বিভিন্ন ধরনের আপনার প্রেশার, সেই প্রেশারের পরেও কিন্তু আমাদের গ্রোথ অব্যাহত আছে। এবং আপনার তারা যতদিন না আমাদের থেকে সস্তার কোনো উৎস খুঁজে পাবে ততদিন কিন্তু এই দেশ থেকে যাবে না। এবং জনাব মোহাম্মদ নাসির, আপনি আসলে এই সেক্টরটাতে দীর্ঘদিন আছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে এই সেক্টরে বিদেশি বিনিয়োগ কতটা প্রয়োজন? আমরা যেটি আমাদের লক্ষ্যমাত্রা আছে 2030 সালের মধ্যে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। তো এইসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অর্থ হচ্ছে বিদেশিদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হবে, যেখানে আপনারা জমির সংকটে থাকেন, আপনারা গ্যাস বিদ্যুতের সংকটে থাকেন। তো সেইগুলো একটা নিরবিচ্ছিন্ন একটা জোন করার জন্যই এই লক্ষ্য আসলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে। তো এটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনার যেই সেক্টরটা অলরেডি স্টেবল, তো সেসব ক্ষেত্রে যদি বিনিয়োগ বেশি আসে, অর্থাৎ যদি পোশাক খাতে বিনিয়োগ বেশি আসে, সেক্ষেত্রে আপনার কি প্রতিযোগিতার সম্মুখীন হবেন কিনা? না, অবশ্যই। আপনার এখানে একটা জিনিস দেখেন, ইপিজেড কিন্তু অনেক আগে হয়েছে। এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে বিদেশি ইনভেস্টররা ইনভেস্ট করেছে, সেখানে গার্মেন্টসও করেছে। এখন ভেজা যেটা হচ্ছে ইকোনমিক জোন, সেখানে শুধু অনলি গার্মেন্টস হবে না, সেখানে মাল্টিপল ইন্ডাস্ট্রি হবে বিভিন্ন রকমের। তো সেখানে আমরা যেটা চাইবো সেটা হলো আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ। আমাদের টেক্সটাইলের কিন্তু এখনও প্রচুর পটেনশিয়াল আছে, সেই টেক্সটাইলে তারা করতে পারে। আমরা চাইনা, ইন্ডিয়া থেকে এখনও ফেব্রিক 60% আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়, যার কারণে আমরাও চাই এইসব ভেজাগুলাতে যেন আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো যদি হয়, তাহলে এটা আমাদের এই সেক্টরের জন্য অনেক বেশি উপকার হবে। তারপরেও গার্মেন্টসে যদি কেউ আসে, সেখানে তো বাধা নেই, গভর্নমেন্ট তো এফডিআই করে দিয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো হচ্ছেই, বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমরা চাই আরও বেশি বিনিয়োগ হোক, যত বেশি বিনিয়োগ হবে তত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেটা আমাদের যে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে। তবে আপনাকে একটা ইনফরমেশন দিই, আমাদের এই পোশাক শিল্পে সবচেয়ে বড় দিকটা হলো 99% হলো দেশীয় এন্টারপ্রেনার, যারা এই শিল্পের সাথে ডাইরেক্টলি আপনার জড়িত, যারা প্রতিনিয়ত চেষ্টা করে তার ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আদার্স যে কান্ট্রিগুলো আছে, আপনার আমাদের আরেকটা কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনাম, তাদের কিন্তু কোরিয়ান, চাইনিজ বিভিন্ন দেশের লোক এসে ইনভেস্ট করেছে। আর আমাদের এই সেক্টরে কিন্তু 99% আমি বলতে পারি যে যেটা ডাইরেক্টলি আমাদের দেশীয় উদ্যোক্তারা এই সেক্টরে ইনভেস্ট করেছে। এবং আগামী দিনগুলোতেও এখন যে গ্রিন ফ্যাক্টরি যেগুলো হচ্ছে, বড় বড় কমপ্লায়েন্ট ফ্যাক্টরি যেগুলো হচ্ছে, আমাদের দেশীয় উদ্যোক্তারাই কিন্তু এখানে ইনভেস্ট করছে। বিদেশি যারা আসবে অবশ্যই তাদেরকে আমরা স্বাগত জানাই, এবং পাশাপাশি তারা যে আমাদের টেক্সটাইল এবং আদার্স ওয়াশিং থেকে শুরু করে যে ইন্ডাস্ট্রিগুলোর ডিমান্ড আছে, সেসব ক্ষেত্রে যদি ইনভেস্ট করে, সেটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। ডক্টর মোহাম্মদ হেলাল, আপনি আসলে কি মনে করেন বিষয়টাতে? না, উনি এই কথাটাতে একটা যেটা উনি বললেন যে যদি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে তারা ইনভেস্ট করে, আমি বলবো যে শুধু ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না, মানে ধরো আরএনজির জন্য, টেক্সটাইল তৈরি করার জন্য যদি আরএনজিতে তারা ইনভেস্ট করে, এটা আসলে ওনাদের সাথে কম্পিট করবে কিনা এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। প্রথমত ধরুন একটা চাইনিজ কোম্পানি যদি তার এখানে আপনার শ্রমিকের কস্ট বেশি বলে বাংলাদেশে আসা ইপিজিটা যদি আপনার স্পেশাল ইকোনমিক জোনে যদি আপনার প্রডিউস করে, তার হয়তো চায়নাতে একটা টার্গেট আছে, সে হয়তো অন্য আমরা যে মার্কেটটা টার্গেট করছি, পেনিট্রেট করছি, সেই মার্কেটে সে যাবে না হয়তো। একজন বিদেশি যখন এখানে ব্যবসা করে এখান থেকে যখন ডলার নিতে চাইবে, স্বাভাবিকভাবেই আমাদের যারা এন্টারপ্রেনিউর আছে তাদের থেকে বেশি তার প্রফিট আর্ন করতে হবে। তো সেটা যদি করতে হয়, তাহলে তাকে হয় হাই এন্ডে আপনার ডেলিভার করতে হবে, হয়তো বেটার টেকনোলজি থেকে নিয়ে আসতে হবে, অথবা তাকে নতুন কোনো একটা মার্কেট যেটাতে তার অ্যাক্সেস আছে সে মনে করে, ঠিক আছে, সেই মার্কেট থেকে টার্গেট করতে হবে। ফলে আপনার যদি এফডিআই আসে, তাহলে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। ফলে আমার মনে হয় না যে এটা আসলে আপনার আমাদের যারা এন্টারপ্রেনিউর আছে তারা খুব বেশি আপনার চাপে পড়ে যাবে, কারণ হয়তো ওরকম মার্কেট চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে আসবে। হয়তো যেই সেগমেন্টগুলোতে আমরা তো ভালো করছি না, হয়তো সেটাই আসবে। কারণ চায়না আপনার কেন মানে লোয়ার এন্ডে কমিয়ে দিচ্ছে, কারণ আস্তে আস্তে তার লেবার চিপ হয়ে যাচ্ছে, কস্টলি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় না যে এটা কোনো প্রবলেম হবে। আর আরেকটা বিষয় যেটা মানে অনেকটা টাচ করেছেন, সেটা হলো বাংলাদেশের সুবিধাটা কোথায়।
বাংলাদেশের তো একটাই সুবিধা, সেটা হলো আপনার চিপ লেবার। তো সেই লেবারের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু বলি যে লেবারের মজুরি কম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু প্রোডাক্টিভিটিও কম। তো এখন যখনই প্রোডাক্টিভিটি বাড়বে তখন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে প্রফেশনালি তার মজুরিও বাড়বে, কারণ যদি বেশি সে প্রোডাক্টিভ হয় তাহলে প্রোডাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু কম্পিটিশনই তার ওয়েজ উপরে দিকে তুলে দিবে। তো সেদিক থেকে চিন্তা করলে আপনার স্কিল যেটা দীর্ঘমেয়াদে স্কিলটা হলো ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই স্কিলটা যদি আমরা অ্যাড করতে পারি, আপনি যে কথাটা বলছেন যে এক্সপানশনের জন্য কী দরকার, এক্সপানশনের জন্য দরকার এখন একজন লেবার 1 ঘন্টায় যা প্রডিউস করতে পারে, যদি তাকে স্কিল দেওয়ার পরে যদি আধা ঘন্টায় সেটা প্রডিউস করতে পারে তাহলে কস্ট অনেক কমে যাবে। ঠিক আছে, এবং এই স্কিলের সুবিধা নেওয়ার জন্য কিন্তু আপনার বাইরে থেকে যারা আসবে তারা এখানে আসবে। তাহলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্কিল, এবং বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে হিউজ ইম্পর্টেন্ট ইতিবাচকই হবে গার্মেন্টস সেক্টরের জন্য। জনাব মোহাম্মদ নাসির, আসলে নতুন বাজার তৈরির ক্ষেত্রে আমরা কি ধরনের পর্যায়ে আছি, এবং পাশাপাশি যে আমাদের পণ্যের যে মানে উচ্চ মূল্যের পণ্যের দিকে যাওয়ার ক্ষেত্রে আপনারা কত দূরে গিয়েছেন? হাই এন্ড আইটেমের ক্ষেত্রে যেটা হেলাল ভাই বললেন, যেটা আপনার বেজাগুলি হচ্ছে, যেখানে বিদেশি ইনভেস্টররা তারা হাই এন্ড এই যে আপনার স্যুট, ব্লেজার, স্পোর্টসওয়্যার, লঞ্জারি এই ধরনের আইটেমগুলোতে কিন্তু ইনভেস্ট করার, হাই এন্ড প্রোডাক্টগুলোতে একটা বড় সুযোগ আছে, সেখানে তারা ইনভেস্ট করতে পারে। এবং পাশাপাশি নতুন বাজার যে ইউরোপ আমেরিকার বাইরে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন বাজার সৃষ্টি করার জন্য, সেখানে আমরা সফলও হচ্ছি। আপনার একসময় ব্রাজিল, চিলি, মেক্সিকো এইসব দেশেও কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে, জাপানে ভালো এক্সপোর্ট হচ্ছে, কোরিয়াতে হচ্ছে, চায়নাতে হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে। এই নতুন নতুন মার্কেটগুলো আমরা যত বেশি এক্সপ্লোর করতে পারবো তাহলে আমরা একটা মার্কেটের উপর নির্ভরশীলতা কমবে। এবং রাশিয়াতে একটা হিউজ পটেনশিয়ালিটি আছে, রাশিয়ার মার্কেটটা যদি আমরা ধরতে পারি এটা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, আরেকটি বিষয় যে আমেরিকার বাজারে আসলে জিএসপি সুবিধাটা পাবে কিনা সামনে যে গার্মেন্টস সেক্টর, সেটি নিয়ে অনেক কাজ হচ্ছে। তো আমরা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমরা বাংলাদেশের গার্মেন্টস পণ্যের প্রশংসা শুনেছি। তো আপনার কাছে কি মনে হয়, আপনি কতটা আশাবাদী? না, আমি একটা বিষয়ে খুব বেশি আশাবাদী। আপনি জানেন যে টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ যে এগ্রিমেন্টটা এমওইউ হয়েছিল, সেটার বিরোধী হলো ট্রাম্প। সে চায় না এই রিজিওনাল এই কোঅপারেশনটা হোক। কারণ হলো এই চুক্তিটা যদি হয়, ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের পণ্য যেখানে আমেরিকার বাজারে 16 থেকে 17% ডিউটি দিয়ে প্রবেশ করে, সেখানে ভিয়েতনামের পণ্য কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে। আমরা একটা আনইভেন কম্পিটিশনের সম্মুখীন হব। সেক্ষেত্রে আমি মনে করি ট্রাম্পের প্রথম থেকে দেখা গেছে সে টিপিপিটা রেটিফাই করবে না। সে বলেছে সেটা যদি ঠিক থাকে এটা আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি আপনি যেটা বলেছেন জিএসপির কথা, অ্যাকচুয়ালি পোশাক শিল্প আগেও কিন্তু আমেরিকার মার্কেটে জিএসপি পেতো না। আমাদের আদার্স কিছু আইটেম আছে, সেই আইটেমগুলো জিএসপি পেত, কিন্তু তারপর আমাদের একটা ইমেজের বিষয়, সেটা তারা যতগুলি শর্ত আরোপ করেছিল, 16টা পয়েন্ট দিয়েছিল, অলমোস্ট সবগুলো শর্তই পূরণ করা হয়েছে। তারপরও তারা জিএসপি রিস্টোর করে নাই। আমরা আশা করব নতুন সরকার যখন দায়িত্ব নেবে আমাদের জিএসপিটা রিস্টোর করবে, পাশাপাশি আরএমজি সেক্টরকে আপনার এই জিএসপিতে ইনক্লুড করবে। সেটি আমাদেরও প্রত্যাশা। তো আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।